ওকে, সো আমরা লাস্ট পার্টে দেখছিলাম, লাস্ট ভিডিওতে দেখছিলাম হচ্ছে যে একটা ভেক্টরের কম্পোনেন্ট বা উপাংশ বের করার পার্ট 1 আমরা শিখছিলাম। সো এখানে এই জিনিসটাকে আমরা হচ্ছে উপাংশকে কি বলতেছি, লম্ব অভিক্ষেপ হিসেবেও জানতেছি। সো অভিক্ষেপ ব্যাপারটা কি, বা গত ক্লাসে বলছিলাম যে ছায়া, অভিক্ষেপ মানেই হচ্ছে ছায়া বা প্রজেকশন মানেই হচ্ছে ছায়া। তো ছায়ার সাথে আসলে এই উপাংশের কনসেপ্টটা মিলে কীভাবে সেটা আমরা এখন দেখব। তো ছায়া আসলে কীভাবে পড়ে, বা প্রজেকশন বা ছায়া জিনিসটা আসলে কি দেখেন। প্রজেকশন বা ছায়া বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি, হ্যাঁ, এই জিনিসটাকেই আমরা কিন্তু আলটিমেটলি কি বলতেছি, উপাংশ হিসেবে বলতেছি কোন একটা ভেক্টরে। দেখেন যে কোনো একটা লাঠি যদি থাকে, সো লাঠির এই সামনে যদি আমি একটা স্ক্রিন রাখি, ধরেন এটা আমাদের হচ্ছে একটা স্ক্রিন, হ্যাঁ। সো এই উপরে একটা লাইট জ্বালাই দিলাম, ভাইয়া উপরে একটা লাইট জ্বালাই দিলাম, যে লাইটটা থেকে এখানে আলোক রশ্মি এখানে আসবে, তাহলে এটার ছায়ার দৈর্ঘ্য কতটুকু হবে খেয়াল করে দেখেন। আপনারা এখানে ছায়ার দৈর্ঘ্য বলতে পারবেন যে ভাই এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে, এবং এখান থেকে যদি এই পর্যন্ত যদি আমরা লম্ব টানি, তাহলে আমার এই জায়গায় যে দৈর্ঘ্যটা পাবো এতটুকু হচ্ছে আমার এই অবজেক্টটার দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে তার ছায়ার দৈর্ঘ্য হবে হচ্ছে এতটুকু, তাই না? তার ছায়ার দৈর্ঘ্য হবে এতটুকু। আবার যদি বলেন ভাই না, আমি হচ্ছে এই পাশে কোনো একটা সারফেস আছে, এই পাশে কোনো একটা সারফেস আছে, এই সারফেসে এই অবজেক্টের ছায়া কতটুকু করবে সেটা জানতে চাই, তাহলে আমি লাইটটা জ্বালাবো হচ্ছে এই পাশে, এই পাশ থেকে লাইট জ্বালাবো, এই পাশ থেকে লাইট জ্বালাবো, এর ফলে এই অবজেক্টটার ছায়া পড়বে হচ্ছে স্ক্রিনের উপরে এরকমভাবে, এবং এই পয়েন্ট থেকে এরকমভাবে, তাহলে তার ছায়ার দৈর্ঘ্য লেংথ কতটুকু হচ্ছে খেয়াল করেন, তার ছায়া দৈর্ঘ্য হচ্ছে এতটুকু। তাহলে আমাদের দুইটা সারফেস, এই সারফেসের ছায়ার দৈর্ঘ্য পাই গেলাম হচ্ছে এতটুকু, আর এই সারফেসের ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এতটুকু পেলাম। ছায়া কেন পাইলাম? কারণ ভাই লাইট যখন আসবে তখন লাইট তো একদম সরলরেখা বরাবর আসবে, সরলরেখায় চলবে, তাহলে এদিক থেকেও লাইট যখন আসবে তখন এই পয়েন্টের ছায়া এখানে গিয়ে পড়বে, তাহলে এতটুকু অংশ ছায়া পাবো। তাহলে দেখেন লাঠির দৈর্ঘ্য কিন্তু এত বড় হওয়ার পরেও ছায়ার দৈর্ঘ্য হয়ে গেছে কিন্তু ছোট। আবার এখানে লাঠির দৈর্ঘ্য বড় হওয়ার ফলেও বড় হওয়া সত্ত্বেও এই জায়গায় আমরা কি পাচ্ছি, ছায়ার দৈর্ঘ্য কিন্তু ছোট পাচ্ছি। সো যখন আমরা ছায়ার দৈর্ঘ্য যদি বের করতে চাই, এখানে যদি আমরা ট্রাইগোনোমেট্রি অ্যাপ্লাই করি বা জিওমেট্রি অ্যাপ্লাই করি, দেখবেন যে ছায়ার দৈর্ঘ্যটা আসলে কী দাঁড়ায়। দেখেন এই জায়গায় যদি আমি একটা সরলরেখা ড্র করি, এখানে যদি আমি একটা সরলরেখা ড্র করি, তাহলে এটা একটা আমার সমকোণী ত্রিভুজ হয়ে গেল। ধরেন এই পয়েন্টের নাম হচ্ছে ও পয়েন্ট, এই পয়েন্টের নাম এ পয়েন্ট, এই পয়েন্টের নাম বি পয়েন্ট, এই কোণটা হচ্ছে থিটা। তাহলে এখানে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ভাই কস থেটা ইজ ইকুয়াল টু, কস থেটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাই না, অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস। তাহলে ভূমি কোনটা, ও এ, ভাইয়া ভূমির দৈর্ঘ্য হচ্ছে ও এ, আর অতিভুজ হচ্ছে এখানে আমাদের ও বি, বা যেটাকে আমরা এল বলতেছি, তাই না। তাহলে ও এ ইজ ইকুয়াল টু হচ্ছে ও বি কস থেটা, রাইট। তাহলে এখানে আমরা বলতে পারতেছি হচ্ছে এল কস থেটা, যেটা ও এ। আবার খেয়াল করে দেখেন ও এ যতটুকু, আমার এখানে যে ছায়ার দৈর্ঘ্য যেটা বলছিলাম সেটা একই রকম না, ও এ যতটুকু পাচ্ছি ততটুকুই ছায়ার দৈর্ঘ্য না। তাহলে আমরা এখানে বলতে পারতেছি না যে আমাদের এই ছায়ার দৈর্ঘ্যটা হচ্ছে মূল যে জিনিসটার ছায়া বের করতে চাবো তার দৈর্ঘ্য ইন্টু কস ইন্টু সেই ওই যেই দিকে ছায়া বের করতে চাচ্ছি, যেই ডিরেকশনে ছায়া চাচ্ছি সেই ডিরেকশনের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা। আবার সিমিলারলি যদি আমি এই ছায়ার দৈর্ঘ্যটা নিয়ে একটু কথা বলতে চাই, তাহলে এই ছায়ার দৈর্ঘ্যের জন্য ভাই আমি এখানে একটা লম্ব নিলাম, এখানে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম, ধরেন এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে সি পয়েন্ট। তাহলে ট্রায়াঙ্গেল ও বি সিতে আমরা যদি বলি যে ট্রায়াঙ্গেল ভাইয়া ও বি সিতে আমরা জানতে চাই ছায়ার দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য আসলে কতটুকু, এতটুকু। দ্যাট মিনস ওসি হচ্ছে আমার ছায়ার দৈর্ঘ্য। খেয়াল করে দেখেন ছায়ার দৈর্ঘ্য এতটুকু, তাহলে ওসিটাই হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। আমরা ওসিকে বের করতে চাই। এখানেও যদি আমরা কজ, এই অ্যাঙ্গেলটাকে যদি আমি ভাইয়া আলফা বলি, সেই অ্যাঙ্গেলটাকে যদি আমি আলফা বলি, তাহলে কজ আলফা ইজ ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে খেয়াল করে দেখেন। কজ আলফা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ বা অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস। এখানে অ্যাডজেসেন্ট কোনটা, এই কোণের সাথে আলফা কোণের সাথে যেটা কানেক্টেড ওসি, আর এই যে এই এল হচ্ছে আমাদের এখানে কি বলেন তো, যে লাঠিটার আমি ছায়া জানতে চাচ্ছি। তাহলে আমরা ওসি বা ছায়ার দৈর্ঘ্য যেগুলো পাচ্ছি হচ্ছে এল কজ আলফা। এবার আপনাদের যদি গত ক্লাসের কথা মনে থাকে, গত ক্লাসটা যদি আপনারা ভালো মতো দেখে থাকেন, তাহলে সেখানে আমি বলছিলাম যে কোনো ভেক্টরের উপাংশ ইজ ইকুয়াল টু ওই ভেক্টরের মান, এরপর বসাবো হচ্ছে কজ, এবং যেই দিকে উপাংশ জানতে চাই সেই দিকের সাথে উৎপন্ন কোণটা বসাইতে হবে, তাই না। তাহলে আমরা এখানে এই যে এই এল এর ছায়ার দৈর্ঘ্য যখন জানতে চাচ্ছি, তখন তার আমি ফার্স্টে কি বসাচ্ছি খেয়াল করেন, ছায়ার দৈর্ঘ্য এল বসাচ্ছি, ছায়ার দৈর্ঘ্য এল বসাচ্ছি। তারপরে যেই দিকে ছায়াটার দৈর্ঘ্য জানতে যাচ্ছি, ধরেন এটা হচ্ছে একটা দিক, ধরেন এটা ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের দিকে এই লাঠিটার ছায়া কতটুকু পড়ছে ওয়াই অক্ষের উপরে, তাহলে সেটা যদি আমি জানতে চাই, তাহলে এখানে ছায়ার দৈর্ঘ্য কতটুকু ও সি, তাই না।
তাহলে আমি বের করতে চাচ্ছি হচ্ছে ওসি এর ভ্যালু, ছায়ার দৈর্ঘ্য বের করতে চাচ্ছি। অ্যাকচুয়ালি ফার্স্টে বসাচ্ছি হচ্ছে ওই যে লাঠির দৈর্ঘ্যটা, তাই না? তারপর বসাচ্ছি কজ, এবং যেই দিকে ছায়ার দৈর্ঘ্য জানতে চাই সেই দিকের সাথে উৎপন্ন কোণটা বসাচ্ছি না, আলফা বসাচ্ছি না। তাহলে আমাদের সেই উপাংশের মতোই দাঁড়ালো না যদি আমরা ভেক্টর হিসেবে চিন্তা করি যে ভাই আমার এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আমার এটা হচ্ছে সেই ভেক্টরটা ছিল, যেই ভেক্টরের মান ছিল হচ্ছে আর, তাই না? যে ভেক্টরের মান ছিল আর, এবং এক্স অক্ষের সাথে যদি সে আলফা কোণ উৎপন্ন করে তাহলে আমরা তার যে উপাংশটা বলতেছিলাম সেটা হচ্ছে এক্স অক্ষের উপরে লম্ব টানলে যে দৈর্ঘ্যটা পাওয়া যায়, লম্ব টানলে কোন দৈর্ঘ্যটা পাওয়া যায়, এতটুকু দৈর্ঘ্য পাওয়া যায়। তাহলে সেই সেইটাকে আমরা বলতেছিলাম এক্স অক্ষের দিকের উপাংশ আর এক্স, এক্স অক্ষের দিকের উপাংশ আর এক্স, এবং আর এক্স ইকুয়াল টু বসাচ্ছিলাম ভেক্টরের মান, তারপরে বসাচ্ছিলাম হচ্ছে কজ, এবং যেই দিকে উপাংশ জানতে চাই সেই দিকের সাথে উৎপন্ন কোণের, সেই দিকের সাথে উৎপন্ন কোণটা বসাচ্ছিলাম, তাই না? তার মানে আমাদের উপাংশ মানেই সবসময় আমি বলছিলাম যে কস থেটা দেবে, কস থেটা দিয়ে বা কজ আলফা দিয়ে করতে হবে, কজ উপাংশ দিয়ে করতে হবে, সোজা কথা কজ অংশ দিয়ে করতে হবে। তাহলে এই জায়গায় আলটিমেটলি কী দাঁড়াইলো, উপাংশ যেই কথা দাঁড়াইলো, কোনো একটা ভেক্টরের উপাংশ যে কথা দাঁড়াইলো সেটাই আসলে প্রজেকশন বা ছায়ার মতোই কাজ করতেছে। মানে আমি যদি যেদিকে এইদিকে ছায়া জানতে চাই, এদিকে ছায়ার দৈর্ঘ্য যদি জানতে চাই, তাহলে লাইটটা জ্বালাবো হচ্ছে তার অপোজিটে, লাইটটা জ্বালাবো হচ্ছে তার অপোজিটে। তাহলে এখান থেকে লাইট যদি পড়ে তাহলে এইখান থেকে তার ছায়া এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে এতটুকু দৈর্ঘ্যই হচ্ছে তার ছায়া বা প্রজেকশন। যদি আমি ওয়াই অক্ষের উপরে ছায়া জানতে চাই তাহলে ওয়াই অক্ষের উল্টা দিকে হচ্ছে আমাকে কি জ্বালাতে হবে, লাইট জ্বালাতে হবে। যদি দিক থেকে লাইট জ্বালাই তাহলে তার প্রজেকশনটা এরকমভাবে পড়বে, এরকমভাবে প্রজেকশন বা ছায়া পড়বে, তাহলে তার ছায়ার দৈর্ঘ্য কতটুকু হবে, এতটুকু হবে। তার মানে কোনো একটা ভেক্টরের উপাংশ মানেই হচ্ছে তার প্রজেকশন বা ছায়া কোনো একটা দিকে। কি বলছি, কোন একটা ভেক্টরের উপাংশ মানেই হচ্ছে কোনো এক দিকে উপাংশ জানতে চাওয়া মানে হচ্ছে ওই দিকে ভেক্টরের কত অংশ কাজ করতেছে বা ওই ভেক্টরের কতটুকু ছায়া পড়ছে বা প্রজেকশন পড়ছে, রাইট? তাহলে আমরা উপাংশ আর ছায়া বা উপাংশ বা প্রজেকশন, পারপেন্ডিকুলার প্রজেকশন বলতেছি কারণ এখানে আমরা লম্ব টানতেছি। খেয়াল করেন, যেই দিকে আমরা উপাংশ জানতে চাই সেই দিকের উপর একটা লম্ব টানি, যেই দিকে আমরা উপাংশ জানতে চাই সেই দিকের উপর একটা লম্ব টানি, এই জন্য এটাকে বলা হয় পারপেন্ডিকুলার প্রজেকশন। ঠিক আছে? তো প্রজেকশন মানে উপাংশ মানেই হচ্ছে কজ আলফা দিয়ে করতে হবে। সো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে আরেকবার একটু ক্লিয়ারলি দেখাই দিই জিনিসটা। ধরেন অনেকেই যে বলে যে উপাংশ মানেই হচ্ছে একটা উপাংশ কজ আলফা হয় আর একটা উপাংশ সাইন আলফা হয়। এই কথাটা কেন মানুষজন বলে, এটাতে কনফিউজড হওয়া যাবে না। উপাংশ কীভাবে বের করতে হয় সেটা আমরা পুরোপুরি প্রসেসটা জিওমেট্রি থেকেও শিখে গেছি। সো কেন একটাকে কজ আলফা একটাকে কেন সাইন আলফা বলে, খেয়াল করেন, যদি এই অ্যাঙ্গেলটা এক্স অক্ষের সাথে আলফা হয় তাহলে ওয়াই অক্ষের সাথে অ্যাঙ্গেলটাকে আমি যদি বিটা না বলে 90 মাইনাস আলফা বলি, এটা তো বলা যায়, তাই না? কারণ পুরা কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এক্স আর ওয়াই অক্ষের পুরো মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এতটুকুকে আমরা 90 মাইনাস আলফা বলতে পারি যদি এই কোণটা আলফা হয়ে থাকে। আমার এই ভেক্টরটা যদি আর হয় তাহলে এক্স অক্ষের দিকে তার প্রজেকশন বা উপাংশকে আমরা বলতেছি হচ্ছে এতটুকু দৈর্ঘ্য, যেটাকে আমরা আর এক্স দিয়ে বলতেছি। সো আর এক্স ইকুয়াল টু, চোখ বন্ধ করে লিখবেন ভেক্টরের মান আর, তারপরে বসাবেন কজ, এবং এরপরে বসাবেন হচ্ছে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ আলফা। এখন তোমাকে বললো যে ভাইয়া ওয়াই অক্ষের দিকে যে উপাংশ সেটা আপনি বের করেন, তো সেটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে আর ওয়াই। তাহলে আর ওয়াই ইজ ইকুয়াল টু, আপনি কী বলতে পারেন বলেন, আর ওয়াই ইজ ইকুয়াল টু কী বলতে পারেন, সেটা হচ্ছে আর কজ, এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস আলফা না, খেয়াল করেন তো। আমি ওয়াই অক্ষের দিকের উপাংশ জানতে চাই তাহলে ভেক্টরের ওয়াই অক্ষের সাথে কোনটা বের করতে হবে, আর ওয়াই অক্ষের সাথে কোনটা হচ্ছে 90 মাইনাস আলফা, যেটাকে আমরা বলতে পারি ইভেনচুয়ালি কজ 90 মাইনাস আলফা মানে আসলে কি, এটা 1 ইন্টু 90 মাইনাস আলফা। তো 1 মানে হচ্ছে এখানে অড নাম্বার আছে, বেজোড় সংখ্যা আছে, তাহলে কজটা কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে, এবং মাইনাস আলফা আছে মানে হচ্ছে এটা ফার্স্ট কোয়াড্রেন্টেই আছে যেখানে সবাই ধনাত্মক, অল সাইন 10 কজ, এটা আপনারা জানেন সবাই যে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ মানে সবাই পজিটিভ, তাহলে এটা হয়ে যাবে আর সাইন আলফা। এই কারণে কেউ কেউ বলে যে ভাই একটা উপাংশ যদি কজ আলফা হয় তাহলে আরেকটা উপাংশ মনে হয় সাইন আলফা হয়, বাট এখানে একটা শর্ত আছে। কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে আপনি যখন একটা উপাংশ বের করে ফেলছেন সেই উপাংশের সাথে আরেকটা উপাংশ যদি পারপেন্ডিকুলার বা লম্ব হয়, আবার বলতেছি এটাকে বলা হয় লম্ব উপাংশ বা লম্বাংশ। একটা উপাংশ যদি কজ আলফা হয় তাহলে তার সাথে লম্ব যেটা হবে, পারপেন্ডিকুলার যেটা হবে সেটা হবে সাইন, তার সাথে লম্ব যেটা হবে সেটা হবে সাইন। তবে এখানে একটা শর্ত আছে, আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, অনেকেই কিন্তু এগুলো ভুলভাল করে। ছবি যদি আপনি ফিগার যদি ড্র করতে না পারেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? আপনি বললেন ভাইয়া আমার হচ্ছে এক্স অক্ষের দিকে উপাংশ আর এর উপাংশ এই কোণটা যদি আলফা হয় তাহলে এতটুকু মনে হয় হচ্ছে আর কজ আলফা, ভেরি গুড, এতটুকু হচ্ছে আর কজ আলফা, ভেরি গুড। তাহলে আপনার সাইন আলফা, আপনি বলতেছিলেন ভাই কজ আলফার সাথে যেটা পারপেন্ডিকুলার হবে সেই উপাংশটা হবে সাইন আলফা, তাই না?
কজ আলফার সাথে যে উপাংশটা, একটা উপাংশ যদি কজ আলফা হয় তাহলে তার পারপেন্ডিকুলার বা লম্ব উপাংশটা হয় সাইন আলফা। আর লম্ব আমি কোন দিকে আঁকবো? লম্ব ভাই আমি এদিকেও আঁকতে পারি, লম্ব আমি ভাই এদিকেও আঁকতে পারি। তাহলে লম্বটাকে আমি এইদিকে, এইটাকে কি আমি আর সাইন আলফা বলবো, নাকি ভাই এইদিকে এইটাকে আমি আর সাইন আলফা বলবো? ভাই কোনটা আর সাইন আলফা হবে? উত্তর হচ্ছে ভেক্টরটাকে মাঝখানে রেখে এক পাশের উপাংশ যদি কজ আলফা হয় তাহলে আরেক পাশের উপাংশ হবে সাইন আলফা। এইভাবে মনে রাখতে হবে। কীভাবে মনে রাখতে হবে? দেখেন এখানে একটা কজ আলফা হলে আপনি লম্ব বলতেছেন, কিন্তু এটা যদি ভেক্টরটাকে মাঝখানে রাখতে না পারে, এটা কি দেখেন ভেক্টরটা কিন্তু এই দুইটা কজ আলফার সাইন আলফার বাহিরে হয়ে গেছে। কজ আলফার সাইন আলফার বাহিরে হয়ে গেছে ভেক্টরটা। এই ভেক্টরটার এক পাশে কজ আলফা হবে এবং আরেক পাশে সাইন আলফা হবে। এইটা হচ্ছে সিস্টেম। আপনার এইটা হবে, এইটা কিন্তু আরেকটা লম্ব উপাংশ আমরা বলবো না, একটা সাইন আলফা বলতে পারবো না, এটাকে মাইনাস আর সাইন আলফা বলতে পারবো, বাট প্লাস আর সাইন আলফা আমরা এখানে বলতে পারবো না। এইটুকু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারছি যে একটা ভেক্টরের উপাংশ কীভাবে বের করতে হয়। একটা কজ হলে কখন আরেকটা সাইন হবে, সবসময় আমরা কজ দিয়েই বের করব, বাট শর্টকাট হিসেবে মনে রাখার জন্য আমরা বলি হচ্ছে একটা কজ আলফা হলে তার লম্ব উপাংশ, তার লম্ব আরেকটা, যদি আরেকটা উপাংশ লম্বভাবে নেই, কজ আলফার লম্ব উপাংশটা সাইন আলফা হবে, অথবা একটা সাইন আলফা হলে একটা কজ আলফা হবে। সিম্পল কথাবার্তা, ঠিক আছে? তাহলে আমাদের এখানে একটা উপাংশ কজ আলফা হলে একটা সাইন আলফা কখন হয়? যখন একটা লম্ব উপাংশ হিসেবে কাজ করে। আর এটা কি বলছি, ভেক্টরের দুই পাশেই থাকতে হবে। এক পাশে যদি কজ আলফা হয় তাহলে আরেক পাশে কি হবে বলেন তো? আরেক পাশে হবে হচ্ছে সাইন আলফা। এক পাশে কজ আলফা হলে আরেক পাশে কি হবে? সাইন আলফা। বাট ভেক্টরটাকে মাঝখানে রাখতে হবে, ভেক্টরটা যেন মাঝখানে থাকে, ঠিক আছে? তো এইখান থেকে আরেকটা জিনিস একটু দেখেন, আমরা কিন্তু এই ভেক্টরকে লেখা শিখছিলাম আর ইজ ইকুয়াল টু, এইভাবে লেখা শিখছিলাম যে আর এক্স আই প্লাস আর ওয়াই জে ক্যাপ, এভাবে লিখে শিখছিলাম না? তাহলে আমরা আরেকভাবেও লিখে শিখছিলাম, আর এক্সের জায়গায় আমরা কি বলতাম? আর এক্সের জায়গায় আমরা বলতাম হচ্ছে আর কজ আলফা, মনে পড়ে? আর এক্সের জায়গায় হচ্ছে আর কজ আলফা। এই পোর্শনটা খুবই ইম্পর্টেন্ট, বাবারা নোট করে রাখেন। যেই পোর্শনটা কথা বলতেছি এই পোর্শনটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখেন এই যে এইভাবেও আমরা লিখতে পারতাম, তাই না? এইভাবেও আমরা ভেক্টরকে লিখতে পারতাম যে আর এক্স আই ক্যাপ প্লাস আর ওয়াই জে ক্যাপ। এখানে যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে আর এক্স যেই জিনিসটা সেটাকে কিন্তু আমরা বলতেছি এক্স অক্ষের দিকের উপাংশ, আর ওয়াই যে জিনিসটা সেটাকে কিন্তু আমরা বলতেছি ওয়াই অক্ষের দিকের উপাংশ। কারণ আর এক্স মানে হচ্ছে আর কজ আলফা এবং আর ওয়াই মানে হচ্ছে আর সাইন আলফা। তার মানে আই এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে এক্স অক্ষের দিকের উপাংশ, জে এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াই অক্ষের দিকের উপাংশ, তার মানে কে এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে জেড অক্ষের দিকের উপাংশ। তোমার কাছে যদি কোনো একটা ভেক্টর এরকমভাবে বলে দেয় যে ভাই আর ইজ ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 7k ক্যাপ, তাহলে তোমাকে জিজ্ঞেস করলো যে এই আর এর এক্স এর দিকের উপাংশ কত হবে, এক্স এর দিকের উপাংশ কত হবে, মানে এক্স অক্ষের দিকের উপাংশ কত হবে সেটা তুমি বলে দিতে পারবা যে ভাই এক্স এর দিকের উপাংশ হচ্ছে আই এর সাথে যেটা থাকে সেটা। দ্যাট মিনস তুমি বলতে পারবা যে ভাই আর এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 3। সিমিলারলি তুমি ওয়াই অক্ষের দিকের উপাংশ আর ওয়াই ইজ ইকুয়াল টু বলতে পারবা হচ্ছে 4, এবং আর জেড বলতে পারবা, এখানে কিন্তু 7 বললে হবে না, -7 বলতে হবে, -7 বলতে হবে। তার মানে এই ভেক্টরটার আমাদের যে তিনটা অক্ষের দিকে তিনটা উপাংশ, তুমি ভেক্টরটাকে যদি চিনো তাহলে কিন্তু তুমি বলে দিতে পারবা। অথবা যদি ভেক্টরের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকে তাহলেও কিন্তু 3, 4, -7 এর অর্থ হচ্ছে এই ভেক্টরটার এক্স অক্ষের দিকের উপাংশ 3, ওয়াই অক্ষের দিকের উপাংশ হচ্ছে 4 এবং জেড অক্ষের দিকের উপাংশ হচ্ছে -7। সো এই কস থিটা কজ আলফা দিয়ে তোমার যদি অ্যাঙ্গেল না দেয়া থাকে, ভেক্টরের মান দেয়া না থাকে, তাহলে তুমি উপাংশ কীভাবে বের করতে পারবো? অনেক সময় এরকম ঝামেলায় অনেকে পড়ে যায় অঙ্ক করতে গেলে যে ভাই আমার ভেক্টরের মান দেয়া নাই, ভেক্টরের এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা দেয়া নাই, ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে দেয়া নাই, জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে দেয়া নাই, খালি ভেক্টরটা দিয়ে দিছে। ভেক্টর দিয়ে দিছে হচ্ছে 3i + 4j -7k। এখন বলেন আপনি এক্স অক্ষের দিকের উপাংশ কী হবে, ওয়াই অক্ষের দিকের উপাংশ কী হবে, জেড অক্ষের দিকের উপাংশ কী হবে? সবাই আটকে যাবে। কেন আটকে যাবে? কারণ সে চিন্তা করতেছে ভাই আমি তো শিখে আসছি, আপনিই তো ক্লাসের মধ্যে শিখাইছেন যে ভেক্টরের মান বসাবো, কস বসাবো এবং ওই দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণটা বসাবো, তাহলে তো উপাংশ পাওয়া যায়। শুধু এভাবে চিন্তা করলে হবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ওই জিনিসটাকেই আসলে কি বলে, আর কজ আলফাই হচ্ছে আই এর সাথে থাকে, তাহলে আর কজ আলফাকে আমরা আর এক্স বলি, যেটা আসলে এক্স অক্ষের দিকের উপাংশকেই মিন করে। তার মানে ভেক্টরটা যদি আমি লিখি এভাবে আর সাইন আলফা, সরি এখানে ভুল লিখছি আমি, একটা জিনিস একটু খেয়াল করেন, এটা কজ আলফা লিখছি না, এটা সাইন আলফা হবে। হ্যাঁ, এটা আমি আপনাদেরকে দেখাইছি এর আগে।
এটা আমার ভিডিওগুলো সবগুলো ভিডিও যদি আপনি শুরু থেকে সিকোয়েন্সিয়ালি দেখতে থাকেন তাহলে আশা করি ভেক্টর নিয়ে কোনো কনফিউশন কখনো থাকবে না। আমরা এই যে বেসিকগুলো ডেভেলপ করে ফেলতেছি, এরপরে কিন্তু আমরা দৌড় দেওয়া শুরু করব। এরপরের ভিডিও থেকে কিন্তু আমরা ভালো মতো একটা দৌড় দেওয়া শুরু করব, ঠিক আছে? একদম টোটালি ম্যাথামেটিক্সের রিগোরাস ম্যাথামেটিক্সে চলে যাব, কীভাবে ভেক্টরের যোগ করতে হয়, ভেক্টরের গুণ করতে হয়, সব কিছু আমরা শিখবো। আপেক্ষিক বেগ, রিলেটিভ ভেলোসিটি শিখবো, এরপর হচ্ছে ভেক্টর ক্যালকুলাস শিখবো, সব কিছুই শিখবো। বাট এই যে আজকের ক্লাস পর্যন্ত মোটামুটি একদম যেগুলো না হলেই না সেই কনসেপ্টগুলো আমি ডেভেলপ করে নিচ্ছি। কোনো একটা ম্যাথ শর্টকাটে করতে হলে কীভাবে বেসিকটা কি লাগবে, কি জানতে হবে, কি না জানলে হবে না, সেই জিনিসগুলো আমি এই কয়েকটা ভিডিওর মধ্যেই তোমাদের ডেভেলপ করে দিচ্ছি। এরপরে কিন্তু আমরা যোগ বিয়োগ গুণ ভাগে গিয়ে কিন্তু এই কথাগুলি আবার পুনরায় বলবো না। হয়তো আমি মনে করাই দিব যে হ্যাঁ ওই ভিডিওতে এটা বলছিলাম, ওই ভিডিওতে এটা বলছিলাম, বাট সব কথা বারবার কিন্তু আর আসবে না। তো এই ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে দেখবেন। কি বলতেছিলাম দেখেন, একটা হচ্ছে আই এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে এক্স অক্ষের সাথে উপাংশ, জে এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে ওয়াই অক্ষের দিকের উপাংশ, আবার কে এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে জেড অক্ষের দিকের উপাংশ। তার মানে আমি যদি ফাইনালি বলি যে ভাই আমার একটা ভেক্টর আর ইজ ইকুয়াল টু এরকম আছে আর এক্স আই ক্যাপ প্লাস আর ওয়াই জে ক্যাপ প্লাস আর জেড কে ক্যাপ, তার মানে আপনি চোখ বন্ধ করে বলতে পারেন যে আর এক্স হচ্ছে কম্পোনেন্ট অফ দ্য ভেক্টর, কম্পোনেন্ট অফ দ্য ভেক্টর টুয়ার্ডস এক্স এক্সিস, টুয়ার্ডস এক্স এক্সিস। ঠিক আছে, চোখ বন্ধ করে বলে দিতে পারবেন। ভেক্টরটা যদি দেয়া থাকে তাহলে কম্পোনেন্ট অফ দ্য ভেক্টর টুয়ার্ডস এক্স এক্সিস। আর ওয়াইকে কি বলতে পারি? কম্পোনেন্ট অফ দ্য ভেক্টর টুয়ার্ডস ওয়াই এক্সিস। আর জেডকে আমরা কি বলতে পারি? কম্পোনেন্ট অফ দ্য ভেক্টর টুয়ার্ডস জেড এক্সিস। সিম্পল, এই কথাটা মনে রাখতে হবে। মানে এই যে কম্পোনেন্ট অফ দ্য ভেক্টর টুয়ার্ডস এক্স এক্সিস মানে এক্স অক্ষের দিকে ওই ভেক্টরের উপাংশ, এটা হচ্ছে ওয়াই অক্ষের দিকের উপাংশ, এটা হচ্ছে জেড অক্ষের দিকের উপাংশ। তো উপাংশ বের করতে হলে আমাদের এই কয়েকটা সিস্টেম ফলো করলেই হয়ে যাবে। তাহলে আরেকটা জিনিস যেটা বলছিলাম সেটা হচ্ছে আর এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আর কজ আলফা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, আর ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আর সাইন আলফা। এগুলো স্পেসিফিকলি এভাবে মনে না রাখাই ভালো। হ্যাঁ, আলফা কোনটা? অবশ্যই এক্স অক্ষের সাথে, এখানে আলফা কোনটা? অবশ্যই এক্স অক্ষের সাথে, এই জন্য আর এক্স হচ্ছে আর কজ আলফা হয়েছে। এই আলফা কোনটা? ওয়াই অক্ষের সাথে না, কিন্তু এটাও এক্স অক্ষের সাথেই, এটাকে বলছে হচ্ছে আর সাইন আলফা। এগুলোকে বলা হচ্ছে লম্ব উপাংশ, একটা আরেকটার লম্ব। আর এক্স এবং আর ওয়াই পরস্পরের সাথে লম্ব অবস্থায় আছে, ঠিক আছে? এই হচ্ছে কথা। সো যদি তোমার ভেক্টরের মান দেয়া থাকে, এবং সেটা কোনো একটা দিকের সাথে কত কোণ উৎপন্ন করে, তাহলে তুমি সেই দিকে উপাংশ ভেক্টরের বের করে ফেলতে পারবা। কীভাবে বের করে ফেলতে পারবা? যে ভেক্টরের যে কোনো দিকে উপাংশ ইজ ইকুয়াল টু ওই ভেক্টরের মান ইন্টু কজ ওই দিকের সাথে উৎপন্ন কোণের, মানে ওই দিকের সাথে উৎপন্ন কোণের কোসাইনটা বসাইতে হবে। এটা একটা সিস্টেম। আর একটা সিস্টেম হচ্ছে যদি ভেক্টরটাকে ডিরেক্ট দেওয়া থাকে, মান আর দিক দেওয়া না থাকে, তাহলে তুমি ডিরেক্টলি আই এর সাথে যেটা থাকবে সেটা বুঝবে এক্স অক্ষের দিকের উপাংশ, জে এর সাথে যেটা থাকবে সেটা ওয়াই অক্ষের দিকের উপাংশ, আর কে এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে জেড অক্ষের দিকের উপাংশ। সো এই হচ্ছে আমাদের উপাংশ নিয়ে আলাপ আলোচনা। আরও সামনে প্র্যাকটিস আমরা করব, এক্সাম্পল দেখব। এক্সাম্পল দেখলেই কিন্তু আমরা আরও ক্লিয়ারলি বুঝে যেতে পারবো যে কীভাবে বের করতে হয়। সো নেক্সট ভিডিও আসবে হচ্ছে লন রোলার টানা সহজ নাকি ঠেলা সহজ, এটা নিয়ে একটা ভিডিও করব। কারণ এই প্রশ্নটা অনেক সময় এসে থাকে 2 মার্কসের জন্য, অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে 2 মার্কসের জন্য এসে থাকে, এবং এইটার টোটাল আনসারটা আমি দিব হচ্ছে এই যে উপাংশের কনসেপ্ট থেকে। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।